তাহলে আজকে আমরা ডিফারেন্স কম্পোনেন্টস অফ ওয়াটার সাপ্লাই সিস্টেমের একটু ডিটেইলস দেখব। প্রথমে আসে সোর্স। এখানে চারটা বিষয়। প্রথমে হচ্ছে সোর্স অফ সাপ্লাই, দেন কালেকশন সিস্টেম, দেন ট্রিটমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম ফাইনালি। এই সমস্ত ব্যাপারে কোন কোন বিষয় কনসিডারেশনে রাখতে হয়, অর্থাৎ সোর্স বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে কনসিডার করতে হবে এমন সোর্স যেই সোর্সটা আপনার জন্য কস্ট ইফেক্টিভ এবং ইকোনমিক এবং ইজি, তিনটা যে অবজেক্টিভস আছে আমাদের ওয়াটার সাপ্লাইয়ের, সেই অবজেক্টিভসটা যাতে ফুলফিল করে। যেমন আমাদের 3 নম্বর অবজেক্টিভ ছিল যাতে ইজিলি অ্যাক্সেসেবল হয়, সোর্সগুলো এরকমভাবে যাতে আমাদের বাছাই করতে হবে। অ্যাডিকুয়েট ইন নেচার, পর্যাপ্ত পরিমাণ যাতে হয়। আমি এমন সোর্স বাছাই করলাম যেখানে 6 মাস পর বা 1 বছর পর ওয়াটার শেষ হয়ে যাবে বা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত বিষয় আগে একে তো খেয়াল রাখতে হবে। তার সাথে মেজর যে তিনটা বিষয় সেটা হলো কোয়ালিটি, অর্থাৎ আমি যে সোর্সকে ডিফাইন করলাম আমাদের ওয়াটার সাপ্লাই সিস্টেমের সোর্স হিসেবে, তার কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি। প্রথমত কোয়ান্টিটি, পরিমাণ কতটুকু আছে সেটা আমি আগেই বললাম একটু আগে আপনাদেরকে। দ্বিতীয় হচ্ছে কোয়ালিটি, অর্থাৎ আমাদের যে রিকোয়ারমেন্টস আছে, mandatory requirements for drinking water according to ECR 97, বাংলাদেশের এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস 97 এ ড্রিঙ্কিং ওয়াটারের কিছু প্যারামিটার এবং তাদের অ্যালাউয়েবল লিমিটস এটা ডিফাইন করে দেওয়া আছে যে এর মাঝে থাকতে হবে। সেটা কতটুকু স্যাটিসফাই করে না করে তার উপর বেস করে কোয়ালিটি। তো কোয়ালিটি আমাদের দেখলাম, কস্ট ইফেক্টিভ কিনা সেটাও আমাদের দেখতে হবে। সোর্স হিসাবে আমরা 3 ধরনের সোর্স ব্যবহার করতে পারি। 3 ধরনের সোর্স আছে, তার মাঝে মেজরলি আমরা 2 ধরনের সোর্স ইউজ করি। একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার আর একটা সারফেস ওয়াটার। তাহলে এই গ্রাউন্ড ওয়াটারে কিছু প্রবলেম থাকে, সারফেস ওয়াটারও কিছু প্রবলেম থাকে। এটা আমরা একটু পরে দেখব, তারপর আমি এখন একটু আলোচনা করে দিচ্ছি। গ্রাউন্ড ওয়াটারের যে মেজর প্রবলেম সেটা হলো এখানে বিভিন্ন ধরনের মিনারেল কন্টেন্ট এক্সেস অ্যামাউন্টে থাকে। যেমন এক্সেস অ্যামাউন্টের মিনারেল কি কি সেখানে আমি গত ক্লাসও বলেছি। আর্সেনিক থাকতে পারে, বিভিন্ন মিনারেল কন্টেন্ট, ম্যাঙ্গানিজ, বিভিন্ন ধরনের ইমপিউরিটিসও থাকতে পারে। ওটা গেল সোর্সে, আমি সামনে ওগুলো পড়বো। এবং সোর্সে আরেকটা বিষয় হবে কস্টের ক্ষেত্রে, কস্ট ইনভলভ ইন ডেভেলপমেন্ট, অপারেশন অ্যান্ড মেনটেনেন্স। ডেভেলপমেন্ট মানে কি, আমি যে সোর্সটাকে আনবো সেই সোর্স থেকে আমাকে যে সিস্টেম ডেভেলপ করতে হবে, কোন সিস্টেমে সেখান থেকে ওয়াটার কালেক্ট করবো, সেটার খরচ কেমন হবে, এটাকে অপারেট করতে কেমন খরচ পড়বে, এবং মেনটেনেন্স, তাকে মেনটেনেন্স করতে কি পরিমাণ কস্ট আমার ইনভলভমেন্ট হবে বা লাগবে, সেটাকে একসাথে করে আমাকে হিসাব করার পর দেখতে হবে ইট উইল বি অ্যাফোর্ডেবল টু কনজিউমার অর নট। এটা কি কনজিউমার যারা তারা অ্যাফোর্ডেবল, মানে তাদের কি সহনীয় মাত্রা, অর্থাৎ তারা কি অ্যাফোর্ড করতে পারবে, তাদের কি সামর্থ্যটা আছে, তাদের সামর্থ্যের বাইরে চলে যাবে কিনা কস্টটা, সেটা আমাকে অ্যানালাইসিস করে এরকম বিভিন্ন সোর্স দিয়ে আমাকে কস্ট ইফেক্টিভ অ্যানালাইসিস করার পরে সিদ্ধান্ত নিতে হবে যে এই সোর্সটা থেকে ওই সোর্সটা ভালো। কথা 5টা সোর্স দিলেন, এ বি সি ডি ই, সেখান থেকে আপনারা দেখলেন যে ডি যে সোর্স সেটা হচ্ছে সব দিক থেকে মিলে ভালো, তখন আপনি ডি সোর্সকে কনসিডার করবেন। একইভাবে কালেকশন সিস্টেম, অর্থাৎ আমি কালেকশন করব, সেটা কালেকশনের বিভিন্ন সিস্টেম আছে। আমি কি পাম্পিং দিয়ে করব, না ডিপ ওয়েল দিয়ে করব, মানে ডাগ ওয়েল সিস্টেমে করব, না টিউব ওয়েল দিয়ে করব। গ্রাউন্ড ওয়াটার থাকে নরমালি আমার টিউব ওয়েল বা ডাগ ওয়েল, মানে কূপ খনন করি বা টিউব ওয়েল দিয়ে করি। আর যদি কোনো রিভার বা সার্ফেস ওয়াটার আসে, সেখানে মোটর লাগায় পাম্প দিয়ে আমরা সেটাকে ওয়াটারটা নেই। ওই জিনিসগুলো এখানে লেখা আছে। এখানে সার্ফেস ওয়াটার মানে পাম্পিং, এবং গ্রাউন্ড ওয়াটার ক্ষেত্রে ডাগ ওয়েল আর টিউব ওয়েল হচ্ছে। এটা সোর্স আমরা ব্যবহার করি। যেমন বাসা বাড়িতে যদি হয় আপনি 5তলা বিল্ডিং ওয়াটার সাপ্লাই দিবেন, তখন কি হয়, ঢাকা শহরগুলোতে হয় একটা সেন্ট্রাল সিস্টেম আছে ওয়াটার সাপ্লাই, সেখান থেকে তাদের নিজস্ব যেই বিল্ডিং এর নিচে যে স্টোরেজ ট্যাঙ্ক থাকে, গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, ওই ট্যাঙ্ক থেকে পাম্পের মাধ্যমে সে তুলে নেয়
বিল্ডিং এর ছাদে যে ওভারহেড ট্যাঙ্ক থাকে, ওভারহেড ট্যাঙ্ক থেকে সেখান থেকে বিভিন্ন পাইপ বা নব থাকে, ভেন থাকে, সেগুলো খুলে দিয়ে সে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন তলায় ওয়াটার ট্যাঙ্ক সাপ্লাই দিচ্ছে। তো এই যে কালেকশন করলাম, এই যে কালেকশন, আমি কিন্তু এখানে কালেকশনটা করতেছি কি দিয়ে, সোর্স থেকে পাম্প করে আনতেছি, যদিও সেটা আমার সারফেস ওয়াটার ছিল না। তারপরে যেহেতু আমি একটা সেন্ট্রাল সাপ্লাই সিস্টেম থেকে ওয়াটারটাকে কালেক্ট করতেছি, সেইখানে আমার ওইটা একটা স্ট্যান্ডিং সোর্স হিসেবে কাজ করতেছে। সেই সোর্সে আমি টিউবওয়েল অথবা মোটর, যেটা দিয়ে হোক, অনেক সময় মোটর টিউবওয়েল থাকলে টিউবওয়েল সেট করে দেবো খুলনা এলাকাতে বা খুলনা সোনারডাঙ্গা যে আবাসিক এলাকাতে, সেখানে আমি দেখছি অধিকাংশ বাসাতে ওনাদের টিউবওয়েল থাকে, টিউবওয়েল থেকে নির্দিষ্ট টাইমে ওরা পাম্পিং করে সেটাকে স্টোর করে রাখে স্টোরেজ ট্যাঙ্কিতে, সেখান থেকে আবার পাম্পিং করে তুলে হচ্ছে ওভারহেড ট্যাঙ্কিতে, এরপরে বিভিন্ন ফ্লোরে সাপ্লাই দেয়। ট্রিটমেন্ট হচ্ছে যদি কোনো ইমপিউরিটিস থাকে সেটাকে ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্টে বিভিন্ন প্রসিডিউর আছে, আমরা ট্রিটমেন্টটা দেখবো। সেখানে যদি টার্বিডিটি থাকে, ফিজিক্যাল প্যারামিটার যেমন টার্বিডিটি, কালার, টেস্ট, অডর, এগুলোকে রিমুভ করার এক ধরনের টেকনিক আছে। আবার যদি কোনো কেমিক্যাল বা মিনারেল কন্টেন্ট থাকে, যেমন আর্সেনিক, আয়রন, ফ্লোরাইড, হার্ডনেস, ক্লোরাইড, এগুলাকে ডিজলভ যে বিভিন্ন মিনারেল কন্টেন্ট, সেগুলোকে দূর করার জন্য বিভিন্ন ট্রিটমেন্ট। দূর করা বলতে আমরা বোঝাচ্ছি যে একেবারে জিরোতে নামায় আনা না। যেমন আমাদের বাংলাদেশে কথার কথা আমি যদি বলি, আর্সেনিকের অ্যালাউয়েবল লিমিট হচ্ছে 0.05 ppm। আমি যদি কোনো একটা ওয়াটারকে সোর্স হিসেবে ইউজ করি, সেখানে যদি দেখি আমি 5 ppm আছে, মানে হিউজ অ্যামাউন্টে আর্সেনিক আছে, তখন আমি কি এটাকে জিরো করাটা কি আমার কাজ হবে? না, জিরো করাটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হবে সেটাকে 0.05 বা তার থেকে কমিয়ে আনা, অ্যালাউয়েবল লিমিটের মাঝে নিয়ে আসাটা হচ্ছে আমাদের ট্রিটমেন্টের পারপাস। প্রত্যেকটা অ্যালাউয়েবল লিমিট কিন্তু আবার 0.05 না। যেমন এটা হচ্ছে আমি বললাম আর্সেনিকের কথা, আয়রন হলে 0.3 থেকে 1, বিউডির কথা যদি বলি 0.4 থেকে 0.6, TCFC টোটাল কোলিফর্ম, ফেকাল কোলিফর্ম যেগুলো আছে, মানে ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজম টাইপের যে কন্টামিনেশন, প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম, সেটা আবার হচ্ছে 0, মানে একটাও থাকা যাবে না। এইটা নির্ভর করবে আমার ট্রিটমেন্ট, নির্ভর করবে ওয়াটারের কোয়ালিটির উপরে। অর্থাৎ আমি যদি সহজভাবে বলতে চাই, আপনার যেরকম অসুখ ওইরকম ট্রিটমেন্ট। আপনার যদি নর্মাল সর্দি জ্বর কাশি হয়, তাহলে ওই নাপা, প্যারাসিটামল বা হিস্টাসিন, এগুলো ডেসলর জাতীয় ওষুধ খাওয়াবে। আর যদি আপনার এর থেকে অধিক পরিমাণে কিছু হয়, জ্বর হয় বা জন্ডিস হয় বা বাত জ্বর, তাহলে আরেকটু হাইলি প্রিসাইজ ট্রিটমেন্ট। যদি ক্যান্সার হয়ে যায় তাহলে আরো বেশি ক্রিটিক্যাল বিভিন্ন থেরাপি দিতে হতে পারে আপনাকে। তো ওয়াটার ওইরকম ক্যান্সার হয়, পানিরও ক্যান্সার আছে। ক্যান্সার তো না, আসলে আমি জাস্ট একটু মানে আনঅফিশিয়াল কন্টেন্টে শেয়ার করলাম আপনাদের সাথে যে যদি অনেক বেশি হাইলি পলিউটেড হয়, তখন সেটাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করি, সেটার বিভিন্ন মেথড, ফার্স্ট ডিগ্রি ট্রিটমেন্ট, সেকেন্ড ডিগ্রি ট্রিটমেন্ট, টারশিয়ারি বা থার্ড ডিগ্রি ট্রিটমেন্ট, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে। সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তীতে। ডিস্ট্রিবিউশন সিস্টেম কিভাবে, অর্থাৎ কিভাবে আমি এটাকে ডিস্ট্রিবিউট করব, এটা নির্ভর করবে আমার এলাকার উপর। অর্থাৎ রুরাল এরিয়ায় একরকম হতে পারে, আরবান এরিয়া একরকম হতে পারে, এবং সেটা কমিউনিটির ন্যাচারের উপরে হতে পারে। ডিস্ট্রিবিউট এমন হতে পারে যে আমি শহর এলাকায় টোটাল একটা সিটির জন্য পাইলট ম্যাপ করে দিলাম বা একটা সুন্দর সিস্টেম করে দিলাম, পাইপ নেটওয়ার্কিং করে দিলাম, প্রত্যেকের বাসায় বাসায় ওয়াটার পর্যাপ্ত পরিমাণে পৌঁছে যাবে। অথবা আরেকটা হলো এরকম, আমি সেন্ট্রালি একটা নির্দিষ্ট এরিয়ার জন্য বিশাল বড় একটা ওভারহেড ট্যাঙ্কি বানাইলাম, যেরকম আমাদের নতুন রাস্তার পাশে আছে দেখবেন। শুধু নতুন রাস্তা না, খুলনার বিভিন্ন জায়গায় এরকম আছে বড় ওভারহেড ট্যাঙ্কি। ওখানে পাম্পিং করে সারাদিন নির্দিষ্ট পরিমাণ ওয়াটার ওখানে রাখা হয়, পরবর্তী ওখান থেকে ওয়াটারটা আমি ট্রিটমেন্ট দিচ্ছি। এটার সুবিধাও আছে, অসুবিধাও আছে, এবং কারণ আছে কেন ওয়াটার ট্রিটমেন্ট মানে ওভারহেড ট্যাঙ্ক করা হলেও কোথাও কোনো জায়গায় লাগে না, সেটা নির্ভর করবে হচ্ছে
কোন ওয়েতে সাপ্লাই দিতে চান, কোথায় সাপ্লাই দিতে চান, কোন অ্যামাউন্টে দিতে চান, কতক্ষণ, ফ্রিকোয়েন্সিটা কেমন, সবগুলোর উপর ডিপেন্ডস আমি সাপ্লাই ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে প্রিফার করব, কোন সিস্টেমটা আমি অ্যালাউ করব। এখন কিছু প্ল্যানিং আছে, কিছু কনসিডারেশন আছে। যে প্ল্যানিং এন্ড ডিজাইন কনসিডারেশন, এই যে আমরা বললাম যে আমরা সাপ্লাই সিস্টেমটা ডেভেলপ করব, এই ডেভেলপ সিস্টেম করতে গিয়ে আপনাকে কিছু প্ল্যানিং করতে হবে এবং কিছু ডিজাইন কনসিডারেশন রাখতে হবে। সেই জিনিসগুলো কি, সেটা হচ্ছে নাম্বার 1, the quality of the water supply should not be deteriorated below certain acceptable limit। অর্থাৎ যে ওয়াটারটাকে আমি সাপ্লাই দিব সেটা একটা সার্টেন অ্যাকসেপ্টেবল লিমিটকে বিঘ্ন ঘটাতে পারবে না, মানে এর নিচে থাকা যাবে না। একটা স্ট্যান্ডার্ড লিমিট আমাকে মেনটেন করতে হবে। সেটা হতে পারে আমার ন্যাশনাল ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড, এটা আমার দেশ প্রদত্ত হতে পারে, যেমন বাংলাদেশে ইসিআর 97, অথবা WHO গাইডলাইন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এদের যে গাইডলাইন সেটা আমি ফলো করতে পারি। 2 নাম্বার কি হবে, water in adequate quality should be provided in all time and at a convenient location। অর্থাৎ আমি পর্যাপ্ত পরিমাণে ওয়াটার এটা আমাকে সাপ্লাই দেবো অল টাইম এবং কনভিনিয়েন্ট, পর্যাপ্ত পরিমাণে এবং গুরুত্বপূর্ণ লোকেশন, যে কোনো লোকেশনে, তো যে সমস্ত লোকেশনগুলোতে আমি সাপ্লাই দিচ্ছি প্রত্যেক লোকেশনই যাতে এমনটা পর্যাপ্ত পরিমাণে পায়। এরপর আছে in the selection of sources, traditional sources should be given consideration for the development of water supply system। অর্থাৎ আমি যদি কোনো সোর্স বাছাই করি, নির্বাচন করি, ট্রেডিশনাল সোর্সকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ ট্রেডিশনাল বলতে গতানুগতিক আমরা সিস্টেমে যে সোর্সগুলোকে বাছাই করি সেটা করতে হবে। আমি এমন এক সোর্স বাছাই করলাম যে সোর্সকে আমি যদি বাছাই সোর্স হিসেবে রাখতে চাই অনেক ডিফিকাল্টিস ফেস করতে হবে, এরপর আমি বলছি না আমি রাখবোই। যেমন ট্রেডিশনাল ওয়েতে আমরা কি করি, কথার কথা মনে করেন যে আপনি একটা পিৎজা খাবেন, তাই তো? আপনি অর্ডার করলেন যে খুলনা শহরে কোথায় পিৎজা হাট আছে সেখানে। এখন আপনি খুলনা থেকেও কিনে খেতে পারেন, আবার ঢাকা থেকে অর্ডার দিয়ে কিনে খেতে পারেন। আবার যদি বাংলাদেশে এটা পছন্দ না হয়, পৃথিবীর যে কোনো দেশ থেকে অর্ডার দিয়ে কিনে খেতে পারেন, ইতালি থেকে অর্ডার দিয়ে কিনে খেতে পারেন, যদি আপনাকে তারা দেয়। আমি জানি না আনা যায় কিনা, তবে এটুকু জানি বাংলাদেশে বিদেশ থেকে কোনো কিছু আনা অনেক টাফ, ডিফিকাল্ট। ইন্ডিভিজুয়ালি আনা, বাট কোনো বায়ার বা কোনো ক্লায়েন্টের মাধ্যমে আনা অনেকটা ইজি। ইন্ডিভিজুয়াল যদি আপনি মানে উইদাউট এনি মিডিয়া বা মাধ্যম ছাড়াই, যদি কোনো থার্ড পার্টি ছাড়াই আপনি যদি আনতে যান ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে, তাহলে একটু ডিফিকাল্ট আর কি। তো ট্রেডিশনাল সোর্সগুলো কি ছিল, চাইলে আপনি আপনার পার্শ্ববর্তী জেলা বা আশেপাশের দোকান থেকে খেতে পারতেন, কিন্তু আপনি খাবেন ইতালি থেকে। এই ধরনের যেগুলা মানে এটার সাথে ম্যাচিং হয় না বা একটা আকাশ সম্পর্ক যেটাকে বলে, ওইরকম কোনো সোর্সকে বাছাই করা যাবে না। প্ল্যানিং এর ক্ষেত্রে আপনাকে এটা মনে রাখতে হবে। অর্থাৎ আমি যদি আরেকটু সহজ করে বলি, মনে করেন আপনি এখানে একটা কনস্ট্রাকশন কাজ করবেন, সেখানে আপনি সিমেন্ট আনবেন। বাংলাদেশে মোংলা রিজনে যদি কাজ করেন আপনি, সিমেন্টগুলো কিন্তু আপনি এই মোংলা থেকে ইজিলি এখানে নিতে পারেন। আপনি যদি বলেন না আমি সাতক থেকে, সিলেট থেকে সিমেন্ট আনবো, তাহলে একটা ট্রেডিশনাল সোর্সকে আপনি বাছাই করলেন না। এটা তো আমি একটা ম্যাটেরিয়াল সিলেকশনের কথা বললাম, সোর্সের ক্ষেত্রে এরকম বিষয়। তারপরে হবে, আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। যদি কোথাও কোনো কোশ্চেন থাকে আমাকে বলবেন। তাহলে এবারে কনস্ট্রাকশন অপারেশন মেইনটেনেন্স এন্ড রিপেয়ার শুড মিনিমাম। অর্থাৎ এমনভাবে বানাবেন আপনি যাতে কনস্ট্রাকশনের খরচ কম হয়, অপারেশনের খরচ কম লাগে, মেইনটেনেন্সেরও কস্ট এবং রিপেয়ার এগুলোর কস্ট যাতে কম হয়। আপনি ট্রিটমেন্ট প্রসেসগুলোকে এমনভাবে সিলেক্ট করবেন
যাতে এটা ইজিলি হয়। আপনি এমন এক ট্রিটমেন্ট প্রসেস সিলেক্ট করলেন যেটা খুবই স্কিল লেবার দরকার হয়, এবং দেখা যাচ্ছে যে ওই এরকম লেবার আমার দেশে নাই বা আমার লোকালে নাই, আপনাকে ঢাকা থেকে আনতে হবে, অথবা ঢাকাতে নাই, আপনাকে অন্য কোনো দেশ থেকে আনতে হবে ওই প্ল্যান্টকে অপারেট করার জন্য। তাহলে এটা কিন্তু আমাদের কস্টলি হবে। সেজন্য আমাদের এখানে সিলেকশন করতে হবে কি, the available skill in the local community shall be utilized। লোকাল কমিউনিটির মাঝে যেই দক্ষ লোকজন আছে তাদেরকে ইউটিলাইজ করতে হবে, প্রয়োজনে এদেরকে ট্রেনিং দিয়ে, এদেরকে ইমপ্রুভমেন্ট করে, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করে আমি এদেরকে ইমপ্রুভ কোয়ালিটি করে কাজটা আগায় নিয়ে যাব। তারপরে ইকুইপমেন্ট used shall be hardly reliable and preferably available locally। অর্থাৎ আপনি যখন কোনো ইকুইপমেন্ট ব্যবহার করবেন, যেগুলো ইকুইপমেন্টগুলো ব্যবহার করবেন সেগুলোও যাতে খেয়াল করতে হবে যাতে অধিকাংশ ম্যাটেরিয়ালস লোকালি অ্যাভেলেবল হয়, ইকুইপমেন্টগুলোও লোকালি অ্যাভেলেবল হয়, যতটুকু সম্ভব বাইরের জিনিসটাকে অ্যাভয়েড করে লোকালি সেটা করা পসিবল হলে খরচ কম পড়বে। যেমন আপনি ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা জানি স্যান্ড দরকার হয়, স্টোন দরকার হয়। তো আমি যদি খুলনার জন্য কাজ করি, আমি দেখবো খুলনার আশেপাশে এই কোয়ালিটির স্যান্ড কোথায় পাওয়া যায়, আমি ট্রাই করবো সেগুলা দিয়ে করার জন্য। যদি সেগুলা দিয়ে আমার কোয়ালিটি ঠিক না থাকে, না পাই, তাহলে আমাকে দেখতে হবে তার থেকে আরেকটু দূরে, তার থেকে আরেকটু দূরে। কিন্তু আমি প্রথম ধাক্কায় যদি বলি আমি না, আমি সিলেট থেকে ওখান থেকে গিয়ে পাথর নিয়ে আসবো, ইট উইল বি হাইলি কস্ট। এটা দামও চড়া হবে, এবং যদি হঠাৎ করে কখনো আপনার দেখা গেছে যে মেনটেন্যান্সের ক্ষেত্রে আপনার আরো অনেকগুলো পাথর দরকার হচ্ছে একদিনের ভিতরেই, আপনি কিন্তু সিলেট থেকে আনতে পারবেন না। যে কোনো মনে করেন ডিজাস্টার বা কোনো কিছুর কারণে আপনার স্টক আউট হয়ে গেল, আপনার স্টক যে আপনি তো সেফটি হিসাবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা করে রাখবেনই, কিন্তু সেটা দেখা গেছে সেটাও কভার হলো না। যদি ইজিলি লোকালি অ্যাভেলেবল হতো আপনি ইজিলি এটাকে কভার করতে পারতেন। সো এই বিষয়গুলো কনসিডারেশন রাখতে হয় ডিজাইন এবং প্ল্যানিং এর ক্ষেত্রে। এরকম আর কয়েকটা বিষয় আছে এখানে, এগুলো আপনারা, আমি তো বললাম আর দু একটা বিষয় আছে দেখবেন। দু একটা বিষয় কি আর দেখবেন বললে তো দেখবেন না, আমি বলে দিই আপনাদের, তো দেখবেন বললে ওটা আর দেখবেন না জীবনে কখনো। Provision should be made to prevent or deal with possible deterioration of equality or raw water or breakdown of the system। অর্থাৎ আমাকে এমন কোনো আলাদা একটা, যেমন আপনার ট্রিটমেন্ট প্ল্যান্টে কি দরকার হয়, র ওয়াটার দরকার হয়। আমার যে ওয়াটারটা আমি যে সোর্স থেকে আনতেছি, আমাকে আলাদা একটা সেফটি হিসেবে সাপোর্টিং অ্যামাউন্ট অফ ওয়াটার অন্য কোনো সোর্স হোক বা রিজার্ভার হোক, সেটা আমাকে সাপোর্ট হিসেবে রাখতে হবে যদি কখনো র ওয়াটারের কোয়ালিটি ডিটোরিয়েট হয়, মানে অর্থাৎ ওই অবস্থা থেকে নিচে নেমে যায়, অথবা সিস্টেমটা যদি ব্রেকডাউন হয়ে যায়, তাহলে আমি যদি এটাকে আবার কন্টিনিউ করতে পারি সেটা আমাকে অল্টারনেটিভ কিছু কল্পনা করে প্রভিশন রাখতে হবে, সেটা আমার কনসিডারেশন চিন্তায় মাথায় রাখতে হবে। এবং sustainability of the system should be given performance in the planning, design and pricing of the water supply। সাস্টেইনেবিলিটি, যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ওয়ার্ডটা আপনারা অনেকে জানেন, যে সাস্টেইনেবিলিটি যাতে ঠিক থাকে এত কিছুর পরেও সেটাও আমার কনসিডারেশন রাখতে হবে। এটা হলো আমাদের কনসিডারেশন। এখন আমি যদি সোর্সে আসি, যে প্রবলেম অন গ্রাউন্ড ওয়াটার ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার ডেভেলপমেন্ট অথবা সোর্স হিসেবে আমি যদি গ্রাউন্ড ওয়াটারকে বাছাই করি, তাহলে কোন ধরনের প্রবলেম বা ডিফিকাল্টিস ফেস হতে পারে সেইটা আমাকে আমরা সেটা জানবো। সেটা হচ্ছে আর্সেনিক ইন গ্রাউন্ড। অর্থাৎ আর্সেনিক থাকতে পারে, আপনারা জানেন বাংলাদেশে আর্সেনিক প্রথম দেখা যায় চাঁপাইনবাবগঞ্জে, এবং 1993 সালে সেটা প্রথম ফাইন্ড আউট হয়, এবং বাংলাদেশের স্ট্যান্ডার্ড হচ্ছে 0.05 ppm পার্টস পার মিলিমিটার, ppm পার্টস পার মিলিলিটার, সরি পার্টস পার মিলিয়ন ppm, এবং মিলিগ্রাম পার লিটার একই কথা।
আর ডব্লিউএইচ স্ট্যান্ডার্ড হচ্ছে 0.01। অর্থাৎ গ্রাউন্ড ওয়াটারের প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে আর্সেনিক। এটা মাত্রা অতিরিক্ত বাংলাদেশে অনেক জায়গায় এটা ম্যাপ দেওয়া আছে, বিশেষ করে আমাদের আইটিএন এর বই, সেটা বাংলাদেশের কোন রিজনে কোথায় কেমন আর্সেনিক আছে একটা তুলনামূলক ম্যাপিং করেছে, সেই ম্যাপিং করে ম্যাপটা দিয়েছে, ম্যাপটা বইতে আছে। এটা হচ্ছে সেই ম্যাপ, দেখেন ম্যাপটা। ডিস্ট্রিবিউশন অফ আর্সেনিক কনসেন্ট্রেশন ইন শ্যালো অ্যাকুইফার্স ইন বাংলাদেশ। বাংলাদেশের কোন রিজিয়নে আর্সেনিক কন্টামিনেশন বেশি, এই যে দেখেন। অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ ভাগ পুরোটাই সুন্দরবন এলাকাটুকু বাদে, আর বরিশাল ভোলা এই অংশটুকু বাদে, এই যে দেখেন সাদা করা এই কালো যে অংশটুকু, সেখানে হাইলি কনসেন্ট্রেশন আছে আর্সেনিকের। এই পুরো খুলনা রিজিয়নটাই আর্সেনিক দিয়ে ভরা। খুলনা এবং ফরিদপুর, মাদারীপুর এবং হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এদিকে হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল, সিলেট পুরোটাই, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেট এইটুকু। আবার দেখেন চট্টগ্রামে নাই। এবং উত্তরাঞ্চলে, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে এবং বাংলাদেশের মধ্য অঞ্চলেও কম। এই ম্যাপটা মনে রাখবেন, তাহলে আপনার আইডিয়া থাকবে বাংলাদেশে কোথায় কোথায় আর্সেনিক পলিউশন বেশি। এখন খুলনার দিকে আবার কিছু অঞ্চলে কিন্তু কম, এটা হয়তো বা হতে পারে মাগুরা বা এই অংশটুকু। এটা জি স্যার, আমাদের মাগুরা, এলাকায় স্যার প্রচন্ড পরিমাণ আর্সেনিক স্যার, এবং আয়রন প্রচন্ড পরিমাণ। হ্যাঁ এখানে আর্সেনিক। খুলনাতে, খুলনা হচ্ছে হাইলি মানে ডিজাস্টার লেভেলের আর্সেনিক থাকে এখানে ওয়াটার মানে ম্যাক্সিমাম সোর্স। স্যার মানে যে অঞ্চলে আর্সেনিক, সে কি একদম মাটির নিম্ন স্তর পর্যন্ত আর্সেনিক, নাকি কিছু দূর গেলে আর্সেনিক মুক্ত পানি পাবো? গুড কোশ্চেন। এটা হচ্ছে, এটা একটা নির্দিষ্ট লেয়ার পর্যন্ত থাকে, কিন্তু কোন এলাকায় এক্স্যাক্টলি কত লেয়ারে আছে সেটা তো আপনি আমরা এমনি বলতে পারবো না। ওইটার জন্য হয় যখন বিশেষ করে ডিপ টিউবওয়েল, যত আপনি নিচে যাবেন তত আর্সেনিক কন্টামিনেশন ধীরে ধীরে কমতে থাকে। আমি সরকারি জবের মনে করেন যে ছিলাম তো কিছুদিন, তো ওখানে মনে করেন যে দেখলাম যে স্যার ওই আপনার ডিপ টিউবওয়েলের জন্য হলো প্রথমে হচ্ছে আপনার বোরিং করে ওই যে স্যাম্পল নিয়ে মনে করেন কুয়েটে হোক কিংবা যে কোনো ওটাই ওটাই হ্যাঁ ভার্সিটি থেকে মনে করেন যে ওটা ওটা আবার ফিল্টারিং, ওটা আবার ইয়ে ডিজাইন করে দেয়, বুঝছেন, যে কতটুকু হ্যাঁ হ্যাঁ ফিল্টারিং ডিজাইন হবে, করে, কতটুকু পাইপ নিচে যাবে। স্ট্রেনার ডায়া কত হবে, স্ট্রেনার নাম্বার কত হবে, সব স্লট নাম্বার কত হবে, কোন ডেপথে স্ট্রেনার বসাইতে হবে, সব ইন ডিটেইলস তারা ডিজাইন করে দেয়। আমি ওইটাই বলতেছিলাম যে যখন আপনি কোথাও ডিপ টিউবওয়েল পুঁতবেন বা ইনস্টল করবেন, সেখানে আপনাকে লেয়ারে লেয়ারে ওখান থেকে স্যাম্পল কালেক্ট করে, স্যার ওয়াটার স্যাম্পল কতটুকু নিচ কালেক্ট থেকে করতে হবে। মাটি নিয়ে দিতে হবে? না এটা তো ফিক্স নাই। নরমালি যেমন খুলনাতে, আমি যদি আপনাকে আমার ইউনিভার্সিটির কথা বলি, আমি তখনও মাস্টার্স স্টুডেন্ট এবং আপনাদের নর্টানের টিচারও তখন আমি। ওই সময় আমাদের খানজাহান আলী হলে ডিপ টিউবওয়েল করলো, ওটা 1800 ফিট মেবি, আর একটু বেশি কম বেশি হতে পারে। ওখানে তারা ওই প্লেয়ারে গিয়ে ওয়াটারটা ভালো পাইছে। বাট তারই পরে 500 মিটার হবে না, 500 মিটার মানে এর চেয়ে বেশি হবে না। আব্দুর রশিদ হল, আপনারা যদি কুইটে এসে থাকেন দেখবেন, ওখানে আবার তারা 1600-1700 কোনো লেয়ার পাচ্ছে না। লেয়ার পাচ্ছে মানে কি পানি নাই তা না, মানে গুড কোয়ালিটি যে প্যারামিটার যেগুলো রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী পানি তারা পাচ্ছে না। পরে এখানে তারা করতে পারলোই না, 3টায় ফেল হলো, 4 নাম্বার পরে তারা কোনো এক জায়গা থেকে পাইছে, তাও অত গুড কোয়ালিটি না। তো এটা বিশেষ করে খুলনা রিজন তো খুবই ভ্যারি করে। কোস্টাল বেল্টে, অর্থাৎ যে সমস্ত রিজনে আর্সেনিক মার্কিং করা দেখতেছেন, এখানে তো খুবই ভেরি করে, অ্যাকচুয়ালি বলা যাবে না। তবে আমার মনে হয় না খুলনায় কোথাও আপনারা 1000-এর নিচে এরকম ভালো পানি পাবেন, 1000 ফিটের নিচে। কিছুদিন আগে আমি যেখানে থাকি সেখানে একটা টিউবওয়েল তারা 3বার ইনস্টলমেন্ট করে ফেল হয়ে চতুর্থবারে তার বাড়ির একবার শেষ মাথায় গিয়ে পাইছে, তাও পানি অতটা ভালো না, আর্সেনিক নাই বাট অতটা গুড কোয়ালিটি না যতটা প্রত্যাশা ছিল। কিন্তু আমার যে উত্তরাঞ্চলে যে সমস্ত জায়গায় আর্সেনিক কন্টামিনেশন কম,
সেখানে হয়তো আপনি আরো কম জায়গায় পেয়ে যেতে পারেন। এটা হচ্ছে বাংলাদেশের যে জিওলজিক্যাল সার্ভে যারা করে ওদের ওয়েবসাইটগুলোতে ওনারা এটা রেঞ্জ কান্ট্রি মানে লোকেশন অনুযায়ী এটা একটা রেঞ্জ বলে দেয় যে এই রেঞ্জের ভিতরে আপনি ভালো পানি পাবেন, অর্থাৎ এর স্যার নিচে এটা আপনাকে কোন দেখতে হবে। ওয়েবসাইটে পাবো স্যার? এটা বাংলাদেশের জিওলজিক্যাল সার্ভে যেটা বিজিএস মেবি, ওখানে সার্চ দিয়ে দেখতে পারেন, সেটা আপনারা পেতে পারেন আর কি। স্যার তবে মেইন বিষয় হলো স্যার তবে আমি ভাই কি আমি এখানে আমি আরেকটা বন্ধুদেরকে কথা আপনি বলি, করবেন না। এটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় পকেট সোর্স থাকে, ওই পকেট সোর্স গুলো দেখা গেছে যে 400-500 ফিট নিচে আপনি ভালো পানি পাচ্ছেন, ওটাকে বলা হয় পকেট অ্যাকুইফার, পকেট সোর্স থাকে। ওই পকেট সোর্স গুলো বেশি দিন স্থায়িত্ব হয় না, মানে বেশি দিন থাকে না, অল্প দিনে শেষ হয়ে যায় যদি পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হয়, অর্থাৎ আপনি যে পরিমাণ পানি তুলতেছেন ওই অনুযায়ী যদি রিচার্জ না হয় তাহলে ওটা বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়, মানে শেষ হয়ে যায় আর কি। তো পকেট সোর্সের কথাটা আলাদা। দেখা যাচ্ছে এমনও হতে পারে, ওটা স্যাররা বললো যে আমরা হয়তো কুয়েটের ওখানে কোনো মানে খানজাহানের হলের ওখানে কোনো পকেট সোর্স ছিল যে কারণে আমরা ওখানে পাইছি, এখানে নাই, এরকম। এই হলো অবস্থা। হ্যাঁ, কেউ যদি কিছু বলতেছিলেন দিগ্বিজয় হাওলাদার মনে হয়, বলেন। স্যার এটা হচ্ছে স্যার মেবি ভেরি করে স্যার যেখানে মানে কোথায় কতটুকু ডিপলে যে সেখানকার মাটির অবস্থান দেখে তারপরে স্যার মনে করেন যে মানে বসাইতে হবে আর কি। হ্যাঁ, এটা তো যে এটা অনেক জায়গায় স্যার দেখতে স্যার 150 ফিটে স্যার 160 ফিটে মনে করেন ভালো পানি আছে, আর কোনো জায়গায় স্যার 500-600 ফিটে গেলেও স্যার অনেকটা ভালো পানি পাওয়া যায় না। 160 ফিটে খুলনা পাবেন না, এটা হচ্ছে যে আমি আমার নানি বাড়ির অঞ্চলের কথা বলতে পারি, মাদারীপুরে, সেখানে তারা ওই যে বলে যে 10-15টা পাইপ দিলে পানি পাওয়া যায়, 5টা 7টা 10টা পাইপ দিলে পানি পাওয়া যায়, মানে 200 ফিট 150 ফিট গেলেই পিওর পানি, আর এত পানি এত মিষ্টি ভালো সুন্দর যেটা খুলনা ট্রিটমেন্ট করে পাওয়া যায় না। সো এটা লোকেশন ওয়াইজ ভ্যারি করে, এটা পটেটো দিয়েন তো। এবং হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিলের উপরে ভ্যারি করে। আর যে পটোটা কিনে খাচ্ছেন এটা মাইক্রোফোনটা অফ করে রাখতে পারেন না? আপনারা পটেটো খাচ্ছেন আর ক্লাস করতেছেন, আর আমার এদিকে চিল্লাইতে চিল্লাইতে গলা শুকায় যাচ্ছে, সুযোগ পাচ্ছি না কোনো কিছু খাওয়ার, বুঝতে পারছেন? জি স্যার, এটা স্যার একটা অনৈতিক হয়ে গেল। হ্যাঁ, সরি স্যার। মানে ক্লাস তো খেয়াল করে করতে হবে, এত আনন্দের সহিত ক্লাস করলে কিন্তু নলেজটা আপনার ডিপলি বসবে না, ভুলে যাবেন, পরে বলবেন যে অনলাইনের দোষ আমাদের, স্যার আজকে শেখায় নাই আমাদের। ফেসবুকে আপনারা দেখছেন তো অনলাইন ইঞ্জিনিয়ার ব্রিজ বানাইছে, ব্রিজ ভেঙে পড়ে গেছে, বলবেন যে আমরা এরকম অনলাইন ইঞ্জিনিয়ার। জি স্যার, এরকম আরো অনেক ট্রল বানাইছে স্যার, মাঝে মধ্যে ফেসবুকে আপলোড করে। দেখুন এই ট্রলটা কিন্তু এই যে যারা মনে করেন ক্লাসটা অ্যাটেন্টিভলি শোনেন না, বা দেখা যাচ্ছে ক্লাসে কোনো রকম ব্যক্তি হিসেবে আপনার হাজিরা দিয়ে আইডিটা আছে, আপনি হয়তো ভিডিও গেমস খেলতেছেন অথবা কোনো খেলা দেখতেছেন বা ফেসবুক চালাতেছেন বা ঘুমাই, বা অনেকে দেখা গেছে যে শীতের দিন তো আরো ভালো হয়, সকালে ক্লাস থাকলে ওই লেপেন যে ক্লাস করতে ঘুমাই যাচ্ছে, ডাকলে খুঁজে পাওয়া যায় না। গতবার আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। সো এগুলা তো আসলে অনলাইন সিস্টেমের দোষ না। আমি একদিন আমাদের একটা ওয়েবিনারে বলছিলাম যে এটা আমরাই নিজেরা এটা কি ইউটিলাইজ করি না, পরবর্তীতে দোষ হবে আমাদের টোটাল সিস্টেমের। যাই হোক, আমি এটার কথা বাড়াবো না বেশি একটা, আমি ক্লাসের দিকে আগে। তাহলে আমি বললাম এগুলো সোর্সের উপর ডিপেন্ডস করবে, লোকেশনের উপর ডিপেন্ডস করবে কোথায় কতটুকু হবে। তবে আমাদের যেহেতু জিওলজিক্যাল ফরমেশন হয়, এটা হচ্ছে জিওলজিক্যাল ফরমেশনের উপর ডিপেন্ডস করে। কোনো এলাকায় দেখা গেছে যে লেয়ারে লেয়ারে মিলি, তো আমাদের আর্থ ক্রাস্ট যেটা আপনারা জিওমরফোলজিতে পড়েছেন, পানি যখন ইনফিল্ট্রেশন হয়ে নিচের দিকে যায় গ্রাউন্ড ওয়াটার টেবিলের সাথে মিলে, ওই যাওয়ার পথে বিভিন্ন যে লেয়ারে ভেদ করে সে যায়, ওই সমস্ত লেয়ারে যে ইমপিউরিটিস থাকে ওইগুলাকে সাথে করে নিয়ে যায়, ওগুলোর সাথে বিক্রিয়া করে রিঅ্যাকশন করে ওগুলোর সাথে সে মিলেমিশে যায়, তখন এই পানিটা বেশি দূষিত হয়ে যায়। এই জন্য আমরা ওয়াটার যখন খুঁজি, আপনারা দেখবেন যেখানে স্যান্ডি লেয়ার আমরা খুঁজি, কোথায় বালু আছে ভালো বালু, সেখানে আমরা প্লেসমেন্ট করার চেষ্টা করি। এবং ফিল্টার যখন বানায়, ফিল্টার দেখবেন স্যান্ড দেয়, কোথাও দেখবেন না কাদামাটি দিয়ে ফিল্টার বানাইছে, কারণ স্যান্ডি লেয়ার এগুলো আমি সব পড়াবো আপনাদেরকে ট্রিটমেন্টে, এটা মিডির পরে পড়াবো, তখন আপনারা আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। স্যার, হ্যাঁ স্যার এই ভিতরে এখানে লেখা আছে বারোঘরিয়া ইউনিয়ন অফ চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এখানে আমি গেছিলাম স্যার, আমি আচ্ছা। আমার 2 বছর থাকার সামান্য অভিজ্ঞতা আমি বলতেছি। আচ্ছা। ওখানে লেয়ার গুলো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ লেয়ার গুলো হলো
80 থেকে 140 ফিটের মধ্যে লেয়ার। আর এখানে ভালো পানি পাওয়া যায় স্যার, মানে পিওর পানি যেটা বলি আমরা। একটা তো রাজশাহী, আরেকটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ওই যেটা 12ঘরিয়া ইউনিয়ন লেখা আছে, আমি ওই 2 জেলায় ছিলাম। আচ্ছা আচ্ছা। 2 বছর রাজশাহী থেকে যাওয়া আসা করতাম, চাঁপাইনবাবগঞ্জে থাকতাম। ওখানে এত অল্প লেয়ারে ভালো পানি পাইছেন? ওই সব জায়গায় ওখানে স্যার ডিপ হয় না। ওই ডিপ হয় না মানে ডিপ ওইটাই, ওইখানে 300 বা 400 বা 500-তে যাবেন তখন পানি নেই, পানি যত ভিতরে যাবেন কোনো পানি নেই, পাথর। হ্যাঁ, ওইটা হচ্ছে পকেট সোর্স গুলো, যেটাকে আমরা গ্রাউন্ড ওয়াটারের প্রবলেমের ভিতরে আসবো। যে একটা প্রবলেম হলো যে সেখানে রকি লেয়ার থাকে, অর্থাৎ ওখানে প্রচুর পাথর থাকে, যে কারণে নিচে আপনারা যেতে পারতেছেন না। তো আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিল একটা জিনিস, আরটা হচ্ছে আমার যেখানে পিওর ওয়াটার কোথায় আছে সেটা। যেমন গ্রাউন্ড ওয়াটার টেবিল কিন্তু আমি খুলনাতে কোনো জায়গায় কাজ করলে দেখা যাচ্ছে পাইলিং করার সময় দেখেন পানি উঠে চলে আসতেছে। তো গ্রাউন্ড ওয়াটার টেবিল তো এটা হচ্ছে আমাদের 5 ফিটের ভিতরে থাকতে পারে, 50 ফিটের ভিতরে থাকতে পারে। ড্রাই সিজনে নিচে নেমে যায়, বর্ষার সিজনে আমরা একটু উপর দিকে উঠে আসি। কিন্তু একটা হলো পানি আমি পাইলাম, আর একটা আছে যে ওই পানির ভিতরে ইমপিউরিটিস আছে। আপনি ওই এলাকার পানির আর্সেনিকটি টেস্ট করে দেখছেন, আর্সেনিক কেমন পরিমাণে আছে সেটা? দেখছি স্যার, আমরা 10 হর্স পাওয়ার সাবমার্সিবল পাম্প বসাইছি কয়েকটা উপজেলা হেলথ কমপ্লেক্সে। আচ্ছা, ওখানেও স্যার পানিগুলা মানে 120 ফিটে আপনার, যে আমরা যেটাকে ডিপ বলি খুলনা অঞ্চলে 1000 ফিটের জন্য, পিওর পানি ওইরকম পাওয়া যায় 120 ফিটে। 120 ফিটে? আচ্ছা, 120 ফিটে। তা সেটার আর্সেনিক আর কন্টেন্ট কেমন ছিল? ওখানে আর্সেনিক কন্টেন্ট খুবই কম ছিল স্যার, খুবই কম। কিছু এলাকায় খুবই কম ছিল, কিন্তু আমরা তো কিছু রিসার্চ, চাঁপাইনবাবগঞ্জে আবার ছিল স্যার। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জে কিছু আর্সেনিক ছিল না আমরা রিসার্চে যেটা দেখেছি যে বিশেষ করে এই দেখেন আপনি রাজশাহীর যে অংশটুকুর কথা বলতেছেন, রাজশাহীতে কিন্তু আর্সেনিক নাই, এই অল্প কয়েকটা জায়গায়। এই অংশটুকুতে আমি কালো করে দিই, এই অংশটুকু দেখেন রাজশাহীর এই যে অংশটুকু, মেন রাজশাহীর যে অংশে, এখানে কিন্তু আর্সেনিক খুব কম। হ্যাঁ, কিন্তু এর ঠিক কিছু পরে কিন্তু দেখেন হিউজ আর্সেনিক চাঁপাইনবাবগঞ্জ এরিয়াটা। এটা না স্যার, ওইটা না, উপরে চাঁপাইনবাবগঞ্জ বামে স্যার, একটু বামেরটা, একটু বামে যান, বামে এইটা স্যার, এটা চাঁপাইনবাবগঞ্জ, এটা। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখেন এই অংশগুলোর ভিতরে কিন্তু আর্সেনিক অনেক বেশি, তার পাশেই কিন্তু আবার নাই। তো এটা হচ্ছে ওই যে, না এটা নওগাঁ স্যার। হ্যাঁ, এটা হচ্ছে সোর্সের উপর ডিপেন্ডস করে, মানে সরি সোর্স না, মানে ওই লোকেশনের যে জিওগ্রাফিক্যাল কন্ডিশন এবং ওয়াটার সোর্স। যেটা আমি বললাম যে আমি খানজানের হলের ওখানে ভালো পানি পাইছে, আব্দুর রশিদ হলের এখানে নাই। আবার আমাদের বিসি স্যারের যে বাসভবন, তার পাশে হচ্ছে আমাদের অত্র এলাকার ভিতরে খুলনার আশেপাশে সবচেয়ে ভালো পানি। মানে ওই পানি হচ্ছে মানে ওখানে অল টাইম সিরিয়াল দিয়ে থাকে, লোকজন নেয় এবং পরবর্তীতে আমাদের এখানে সাপ্লাই দিয়ে যায় তারা 25 টাকা ড্রামে। কিন্তু ওই ক্যাম্পাসের ভিতরে কিন্তু 500 মিটারের ভিতরে আবার পানি নাই। এগুলা ভেরিয়েশন হয় অনেক, আমাদের ম্যাক্সিমাম জায়গাতেই। কোথাও আপনি যেটা পকেট সোর্স বলি আমরা, যে 100-150, যেটাকে শ্যালো অ্যাকুইফার বলি আমরা, শ্যালো মানে অল্প ডেপথের ভিতরে। যেটা শ্যালো অ্যাকুইফারটার ডেপথ মেবি হচ্ছে এটা ওই যে 0 থেকে শুরু করে 200-500 না এরকম যে রেঞ্জ আছে, 250-300, 250-300-400 এই রেঞ্জের ভিতরে যেটা থাকে সেটাকে আমরা শ্যালো অ্যাকুইফার পকেট সোর্স বলি। ওই সোর্সগুলোতে আপনি আবার আকস্মিকভাবে খুব ভালো পানি পাবেন, যেটা পাইছি আমরা আমাদের ফুলতলাতে কিন্তু পকেট সোর্স আছে, যেটা ফুলতলা এলাকার লোকজন মানুষ দেয় নাই। এখন খুলনাতে এই যেখানে ফুলবাড়ি আমরা যেখানে থাকি, এখানকার পানি মুখে দেওয়া, আর তো যারা নাকি মনে করেন যে মাদারীপুর ফুলপুর থাকে, তাদের কাছে তো এই এলাকার পানি হচ্ছে বিষের মতো তিতা। কিন্তু এই পানিটাই আমি ফুলতলা গেলে কিন্তু খুব ভালো, একবারে মানে 100% মনে হয় পিওর পানি। কারণ ওখানে তারা গবেষণা করে দেখছে ওখানে পকেট সোর্স আছে, এবং ওই পানিতে কিন্তু নেওয়ার কথা ছিল খুলনাতে যে প্রজেক্টটা হচ্ছে। কিন্তু ওই পরিবেশ, আমি প্রথম ক্লাসে বলেছি, পরিবেশ অ্যাক্টিভিস্ট যারা এবং ওই এলাকার লোকাল পাবলিক যারা, তারা ওই পানি দেয় না। তারা বলছে আমরা দিব না, কারণ দিলে পরবর্তী আমাদের ক্ষতি হবে, এখানকার জিওগ্রাফিক্যাল কন্ডিশন চেঞ্জ হবে, আমাদের জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে, পরে আমরা ইরিগেশন করার সময় পানি পাবো না, ব্লা 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 অনেক কিছু তারা বলছে। শেষে কিন্তু তারা নিতে পারেনি, পরে মধুমতি এই বাদ থেকে দিচ্ছে। তো একই খুলনারই জন্য কিন্তু এই জায়গাটার ভিতরে কিন্তু আমি খুব ভালো পানি পাচ্ছি, আবার কিন্তু এখানে পাচ্ছি না। আবার আমরা গেছিলাম দৌলতপুরে যে ঘাট আছে, নদীর যে ঘাট, ওই ঘাট পার হয়ে ভিতরের দিকে, এলাকার নাম ভুলে গেছি, সেখানে খুব ভালো পানি। আপনি কল্পনা করতে পারবেন খুলনার ভিতরে ভালো পানি আছে, আবার দৌলতপুরে এখানে পানি ভালো না।
এটা ফ্লাকচুয়েট হয়, পকেট সোর্স থাকলে সেখানে কিছু ভালো পানি পাওয়া যায়, যেটা ওই যে আমাদের নোমান সাহেব বলেন হতে পারে যে যেহেতু আপনি 120 ফিট বা 300 ফিটের ভিতরে পেয়ে গেছেন, অবভিয়াসলি এটা পকেট সোর্স হবে, এটা ডিপ অ্যাকুইফার না। তো এটা হলো আরেকটা কথা স্যার, হ্যাঁ ওখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, ওখানে আমি প্রথম সাবমার্সিবল ইউজ করছি, ওইখানে আমি 60টা সাবমার্সিবল বসাইছি, 1 হর্স পাওয়ার থেকে শুরু করে আরো বেশি 10 হর্স পাওয়ার পর্যন্ত। ওখানে কোনো ইসে পানি ওঠে না, সেন্ট্রিফিউগালে পানি ওঠে না স্যার, যতই পকেট সোর্স বলে। কিন্তু আমাদের এখানে 1000 ফুট হলেও কিন্তু স্যার সেন্ট্রিফিউগালে পানি অনেক টাকা ওঠে না, এইটা নির্ভর করে আবার আরেকটা বিষয়ের উপর, টলেমির সূত্র বলছেন আপনারা। জি স্যার, ওইখানে ওই 27 ফুট একটা গ্যাপ, মানে 27 ফুটের বেশি যদি হ্যাঁ। গ্যাপ হয় তাহলে টানতে পারে না বলে। টলেমি সাহেব বলছেন যে আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিল যদি যে আমাদের যে প্রেসার যেটা ভূমির সাপেক্ষে এর থেকে যদি 27 থেকে 32 ফিট একটা রেঞ্জ আছে, 27 থেকে 32 ফিট, অর্থাৎ আমি আরেকটু এটা ইসে শেয়ার দিয়ে দেখাই আপনাদের হোয়াইট বোর্ডে, যেহেতু নোমান সাহেব ভালো একটা মানে পয়েন্টে কথা বলছেন। এটা মনে করেন আপনার ভূমি, আর এখানে আপনার গ্রাউন্ড ওয়াটার টেবিল আছে, আপনি এই ডিস্টেন্সটুকু হলো 32 ফিটের বেশি যদি হয়, সেখানে যত ডিপে টিউবওয়েল বসান, এই পাম্পিং করে কোনোদিনে পানি তুলে আনতে পারবেন না, ওটা আসবে না। বা এর চেয়ে কম থাকে অত ডিপে যাওয়া লাগবে না, আপনি এর চেয়ে কম আসছে অর্থাৎ 32 ফিটের নিচে দিলে পানি তুলতে পারবেন, সেটা হোক বিশুদ্ধ হোক অবিশুদ্ধ, এটা কনসিডারেশন না, পানি আসবে। কিন্তু আপনি এই টলেমির যে সূত্র বা তার যে প্রমাণ বা তার যে কি বলে এটাকে আমরা কনসেপচুয়াল থিওরি বলা চলে না এটাকে, এটা দেখুন এস্টাবলিশড জিনিস, তার অনুসারে ধারণা অনুসারে এটা কখনোই আসবে না। পারদ স্তম্ভ বা বায়ু স্তম্ভ একটা প্রেশার আছে, ওই প্রেশার হচ্ছে নিচে যখন চলে যায়, আপনি তাকে যত প্রেশারে আনেন না কেন, সে কখনো ওখান থেকে ওয়াটারকে সাকশন করে উপরে আনতে পারবে না, এই কারণে হয়তো এটা পান না। আবার দেখা যাচ্ছে 1000 ফিট নিচে, সেটাতে 1000 ফিট নিচে দিয়ে পানি তুলে আনতে পারবেন, কারণ ওখানকার গ্রাউন্ড ওয়াটার টেবিল আর হচ্ছে যেখান থেকে আপনি ওয়াটার আনতেছেন, দুইটা খুব টোটালি আলাদা একটা জিনিস। আমি যদি আমাদের সাকশন যে ফ্লো কার্ভ হয় সেটা যদি দেখাই, সেটা হচ্ছে এইরকম। মনে করেন আপনি স্টেনার পড়াবো এগুলা পরবর্তীতে, স্টেনার এখানে প্লেস করছেন, গ্রাউন্ড ওয়াটার টেবিলে এখানে আপনি যে প্রোফাইলটা হয় এরকম ভাবে ড্র ডাউন কার্ভ, অর্থাৎ এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, এই অংশটুকু গ্রাউন্ড ওয়াটার টেবিল, এই অংশটুকু অবশ্যই 32 ফিটের কম থাকতে হবে আপনার ভূমি থেকে, তাহলে আপনি এখান থেকে যে ওয়াটার আনবেন ড্র ডাউন হয়ে বিভিন্ন জায়গা থেকে ওয়াটার আসবে, এসে আপনি এখানে সাক করে তুলতে পারবেন, আদারওয়াইজ পারবেন না, আসবে না। নোমান সাহেব যে কথাটা বলছে সেটা হচ্ছে এর উপরে ভিত্তি করে আর কি। আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে একটা গেল আর্সেনিকের প্রবলেম, সেকেন্ড হচ্ছে এক্সেসিভ ডিজলভ আয়রন, অর্থাৎ এখানে প্রচুর আয়রন থাকতে পারে। আমরা বাংলাদেশের আয়রনের পরিমাণ কত? 0.3 থেকে 0.1। আপনাদের কাছে কি ইসিআর 97টা আছে? যদি না থাকে আপনি এটা ইসিআর 97.pdf লেখা ডাউনলোড মানে সার্চ দিলে গুগলে, ওটা ফ্রি কপি, ওটা ফ্রি পেয়ে যাবেন আপনারা। আপনারা আমাকে জানাবেন, আর না পাইলে আগামী ক্লাসে আমি দিয়ে দেবো, আশা করি সবাই পেয়ে যাবেন। অল্প একটা অল্প কয়েক এমবির ডকুমেন্টস। এরপরে স্যালাইন ইন কোস্টাল এরিয়া, কোস্টাল এরিয়ার সবচেয়ে বড় যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে পানির ভিতরে স্যালাইন মানে হচ্ছে লবণাক্ততার পরিমাণ থাকে। এটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড এবং ডব্লিউএসি স্ট্যান্ডার্ড হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড 150 থেকে 600 মিলিগ্রাম পার লিটার, এবং হচ্ছে ডব্লিউএইচও এর স্ট্যান্ডার্ড হচ্ছে 250। তবে কোস্টাল বেল্টের জন্য এটা 1000 পর্যন্ত হতে পারে অ্যালাওয়েবল লিমিট। এগুলো পড়াচ্ছি আমি গ্রাউন্ড ওয়াটারের প্রবলেম কি বাংলাদেশে। তো সোর্সের কি প্রবলেম, আরেকটা আছে গ্রাউন্ড ওয়াটার লোয়ারিং, অর্থাৎ আপনি যদি সবসময় গ্রাউন্ড ওয়াটারের উপরে, যেমন আমাদের প্রধানমন্ত্রী, আমি যদি ভুল না করে থাকি, প্রধানমন্ত্রী কিছুদিন আগে বেশ কয়েকদিন আগে উনি বলছে যে গ্রাউন্ড ওয়াটারের উপর চাপ কমায় বৃষ্টির পানি ব্যবহার করা শিখুন। আপনাদের মনে আছে কিনা যারা খবর দেখে থাকেন বা পেপার পত্রিকা পড়েন, এরকম একটা কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন। সেটা কারণ হচ্ছে গ্রাউন্ড ওয়াটার কিন্তু দিন দিন নিচে নেমে যাচ্ছে, কারণ যে পরিমাণ, যেমন এখন খুলনার জন্য এরকম পর্যাপ্ত বৃষ্টি হয় নাই এপ্রিল মাস, আমরা জানি মার্চ মাস থেকে বাংলাদেশে বৃষ্টির সিজন শুরু হয়, এপ্রিল তো পুরো দেবে শুরু হয়ে যায়, মে জুন জুলাইতে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ বৃষ্টি হয়,
কিন্তু এপ্রিল মাসের 9-10 তারিখ ওইরকম কিন্তু অ্যামাউন্টে বৃষ্টি হয় নাই। তার মানে কি, আপনি একটা মোবাইলে সারাদিন কথা বলে যাবেন, কখনো চার্জ দিবেন না, কয়দিন চলবে মোবাইল? একসময় শেষ হয়ে যাবে। ওই জন্য গ্রাউন্ড ওয়াটারও চার্জ হয় এবং ডিসচার্জ হয়। ডিসচার্জ হলে যেটা আমরা টিউবওয়েলের মাধ্যমে তুলে আনছি সেটা হচ্ছে ডিসচার্জ, আর যেটা গ্রাউন্ড ওয়াটার ইনফিল্ট্রেশন, ডিপ পার্কুলেশন এর মাধ্যমে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। অনেক সময় হয় কি, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হলেও গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হয় না। কেন হয় না জানেন? কারণ গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হওয়ার জন্য শর্ত হলো যত এরিয়াটা পেভমেন্ট কম হবে, ন্যাচারাল থাকবে, তত বেশি রিচার্জ হবে। এখন শহর এলাকায় কি হয়, ম্যাক্সিমাম জায়গায় তো পাকা করা, পেভমেন্ট করা থাকে, হয় ঢালাই দেওয়া ইট দিয়ে, না হয় পিচ ঢালাই করা, না হয় কোনো কাজ কোনো না কোনোভাবে হয়তো কোনো বোল্ডার্স রাখা, স্টোন দিয়ে ঢালাই দেওয়া, অর্থাৎ সেখানে ফ্রি স্পেস কম থাকে। ম্যাক্সিমাম ওয়াটারে কি হয়, রান অফ হয়ে চলে যায়, ইনফিল্ট্রেট খুব কম হচ্ছে। কারণ আমি এরিয়াগুলো, আমার ওয়েটল্যান্ড নাই বা সেখানে ফ্রি ল্যান্ড নাই, কোনো না কোনোভাবে সেটা পেভমেন্ট করা অথবা মানে এমন কোনো ম্যাটেরিয়ালস ওখানে দেওয়া যেটার কারণে ইনফিল্ট্রেশন কম হয়, এই কারণে রিসার্চ কম হচ্ছে আমাদের। এই কারণে গ্রাউন্ড ওয়াটার আমি তুলতেছি নির্দিষ্ট অ্যামাউন্টে প্রত্যেক দিন, বাট লোয়ারিং হয়ে যাচ্ছে। খুলনায় দেখবেন আপনার পাওয়া যায় না পানি ঠিক মতো। রকি অ্যান্ড স্টোনি লেয়ার, অর্থাৎ কিছু কিছু জায়গায় আছে পানি আছে বাট স্টোন লেয়ার, মনে করেন এইটুকু হচ্ছে আপনার ওয়াটার এখানে আছে, বাট এর উপরে অনেক বেশি স্টোন লেয়ার পরে আছে। এটা হিলি এরিয়ায় বেশি হয়। সেখানে আপনি চাইলেও ওই যে রোটারি ড্রিল দিয়ে কেটে কেটে টিউবওয়েল করানো হয়, সেটা দিয়ে স্টোনকে কাটা অনেক হার্ড থাকার কারণে পসিবল হয় না। এটা হলো আমাদের ওয়াটার গেল হচ্ছে মানে সোর্সের ডিফিকাল্টিস ইন গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটারে গেল ওয়াটার কোয়ালিটি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি কি হবে? ক্রাইটেরিয়াটা হবে শুড বি ফ্রি ফ্রম প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম, অর্থাৎ এটা প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম থেকে ফ্রি হওয়াই লাগবে। শুড নট কন্টেইন এনি এলিমেন্ট অর কম্পাউন্ড অফ কন্টেইনিং দ্যাট ক্যান কজ আ লং টার্ম অ্যাডভার্স ইফেক্ট অফ হিউম্যান বডি, অর্থাৎ এমন কোনো বিষয় থাকা যাবে না যেটা লং টার্ম পরে, অনেক সময় পরে একটা অ্যাডভার্স ইফেক্ট, যেমন আর্সেনিক। আর্সেনিক আপনি যদি এখন খান কিছু কিন্তু হবে না, সাথে সাথে হবে না, অনেক দিন পরে 10-5 বছর পরে আপনার ইফেক্ট দেখা যাবে। তখন যে ইফেক্টটা দেখা যাবে এটা আপনারা থামাইতে পারবেন না। যেমন আপনারা জানেন অধিকাংশ হয়তোবা নেপোলিয়ন, গ্রেট নেপোলিয়ন যিনি ছিলেন, তাকে কিন্তু সে যখন হেরে যায় ওয়াটারলুর যুদ্ধে, তাকে সেন্ট হেলেনা দ্বীপে বন্দি করে রাখা হয়, গৃহবন্দী। ওইখানে তাকে প্রত্যেক দিন তাকে যে খাবার দেওয়া হতো তার সাথে হালকা পরিমাণে আর্সেনিক মিশিয়ে দেওয়া হতো। সে মৃত্যুর পরে তার পরীক্ষা করে দেখা হয়েছে সে আর্সেনিকের কন্টামিনেশন কারণে সে মারা গেছে। কিন্তু সে তো আর্সেনিক জাতীয় কিছু খাই নাই, পরবর্তীতে ধারণা করছে তারা বা গবেষণা করে দেখছে তার খাবারের সাথে যে অল্প অল্প পরিমাণ আর্সেনিক মিশিয়ে দেওয়া হতো, যেটাকে বলা হয় স্লো পয়জনিং। তারপর শুড নট বি স্যালাইন, তার লবণাক্ত হওয়া যাবে না। বি ফ্রি, বি ফেয়ারলি ক্লিয়ার অ্যান্ড অ্যাস্থেটিক অ্যাট্রাকশন, অর্থাৎ এটা রুচি সম্পন্ন, মানে অ্যাস্থেটিক যে ভিউ সেই পারপাসে সুন্দর হতে হবে। শুড নট কন্টেইন এনি কম্পাউন্ড দ্যাট ইফেক্ট দ্য টেস্ট, অর্থাৎ স্বাদ বিনষ্টকারী কোনো কিছু থাকা যাবে না। নট কজেস করোশন, স্কেল ফরমেশন অ্যান্ড ডিসকলারেশন, অর্থাৎ এমন কিছু থাকবে না যেটা ওয়াটার করোসিভ। যেমন ওয়াটারের মাঝে যদি কিছু অ্যামাউন্ট আমরা পড়াবো, যেটা ওয়াটারের ফিজিক্যাল কোয়ালিটি পড়ানোর সময়, যে যদি কোনো যেমন ওয়াটারের মাঝে যদি কিছু এলিমেন্ট আছে ওরা যদি বেশি থাকে করোসিভ হয়ে যায়, যেমন অক্সিজেন করোসিভ যদি বেশি থাকে সে করোসিভ হয়। বা এরকম কিছু কম্পাউন্ড আছে মানে মিনারেল কন্টেন্ট বলি যেগুলোকে আমরা, ওগুলো যদি করোসিভ হয় সমস্যাটা কি হবে, যেই পাইপের মধ্য দিয়ে আপনি ওয়াটার সাপ্লাই দিবেন ওই পাইপের ভিতরে সে পাইপের ক্ষয় সৃষ্টি করবে, তাহলে পাইপ দেবেন বেশি দিন টিকবে না, কয়েক পর পর আপনাকে পাইপ পাল্টাইতে হবে। কারণ পানি হচ্ছে করোসিভ ওয়াটার, করোসিভ থাকার কারণে সেই পানি ক্ষয় করতে। আবার স্কেল মানে পানির ভিতরে যদি ডিজেল কন্টেন্ট বেশি থাকে, মিনারেল কন্টেন্ট যদি পরিমাণ বেশি হয়, ওরা আপনার কি পাইপের গায়ে বা বিভিন্ন জয়েন্টে জমা পড়ে যায়, জমা পড়ে পড়ে সেখানে মানে কি বলে পরবর্তীতে লোহার পাইপ বা সীসার পাইপ হলে মরিচা পড়ে যায় সেখানে, ওগুলা বিক্রিয়া করে করে ওরা একটা লেয়ার ফর্মেশন করে ফেলে। তখন নাকি পাইপের যে ফ্লো ছিল, মনে করেন যে এই অংশটুকু
নিচে এভাবে জমা পড়লো, উপরে জমা পড়লো, তাহলে পাইপের যে ফ্লো এরিয়া ছিল, এরিয়া কমে গেল, তো সে পাইপ ব্রাস্ট হয়ে যায় বা পাইপের সাপ্লাই হ্যাম্পার্ড হয়, নির্দিষ্ট যে পরিমাণ ডিসচার্জ ছিল ডিসচার্জকে মেনটেন করতে পারে না সেই পাইপ। নট হ্যাভ এ টেম্পোরাল আনএক্সেপ্টেবল ফর কনজিউমার, অর্থাৎ সরি নট হ্যাভ এ টেম্পারেচার দ্যাট আনএক্সেপ্টেবল ফর কনজিউমার, অর্থাৎ কনজিউমার যারা গ্রহণ করবে টেম্পারেচারটাও ঠিক মতো হয় সেগুলো খেয়াল রাখতে হবে। তাহলে